আসসালামু আলাইকুম, শুভ সকাল দিনাজপুরবাসী। আজকে দিনাজপুরের সকালটা একটু মেঘাচ্ছন্ন, কিন্তু আমাদের তারপরে বেরোতে হবে যেহেতু আমরা ব্লগ করার উদ্দেশ্যে এসেছি। আমরা গত রাতে দিনাজপুরে পৌঁছাই, যার কারণে আমরা দিনাজপুরের কোনো জায়গায় যাইতে পারিনি। সর্বোচ্চ আমরা বড় মাঠ পর্যন্ত গিয়েছিলাম, তারপর সেখান থেকে আমরা হোটেলে ব্যাক করি। আজ আমরা এখন বেরিয়ে পড়বো ব্লগ করার উদ্দেশ্যে। বেরোনোর আগে আমরা দেখে নিচ্ছিলাম দিনাজপুরে কোথায় কোথায় যাওয়া যায়, শহরের মধ্যে কোন কোন জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা যাব। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরা দিনাজপুর রামসাগরের উদ্দেশ্যে বের হব। যেই কথা সেই কাজ, আমরা সবাই বেরিয়ে পড়লাম দিনাজপুর রামসাগরের উদ্দেশ্যে। আমাদের এই জেলাভিত্তিক প্রথম ট্যুরে আমরা ছিলাম 6 জন, 3টা বাইক। আমাদের সাথে ছিল দেশোগ্রাফি চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটররা এবং ছিল গুলজার অন দ্য গো চ্যানেলের গুলজার স্যার এবং তার বন্ধু, আর আমরা ছিলাম 2 বন্ধু। মিলেই ছিল আমাদের দিনাজপুর জেলার একটি ছোট্ট ট্যুর। আমরা রামসাগর ঢোকার আগে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা একটা সকালের নাস্তার ব্রেক নিব। অনেকে হয়তো দেখে বুঝে ফেলবেন এই জায়গাটি কোথায়। হ্যাঁ, আমরা দিনাজপুর রামসাগরের সামনেই নাস্তাটা করেছিলাম। আর সকালের নাস্তা খাওয়ার জন্য মা বাবার হোটেল চলে আসছে। সকালের নাস্তা, আমাদের সকালের নাস্তা চলছে পুরো টিমের। বসুন্ধরা সিলিন্ডার গ্যাস আর এটা খাওয়ার সমান কথা। রামসাগরের মোড়ে এসে মা বাবার হোটেল, মা বাবার দোয়া হোটেল, মা বাবার দোয়া আছে যেহেতু কোনো গ্যাস হবে না। বসুন্ধরা যদি একান্ত হয় তাহলে বসুন্ধরার সাথে আলোচনা করে বিক্রি হবে, পাশাপাশি ফ্রেশ কোম্পানির সঙ্গে কথা হবে, তবু বিক্রি হবে। বিসমিল্লাহ। আমরা খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসি রামসাগরের মেইন গেটের সামনে। সেখানে আমরা টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম। টিকিটের মূল্য 20 টাকা পার হেড, এবং সঙ্গে গাড়ি ঢুকালে মোটরসাইকেলের ভাড়া এখানে 20 টাকা করেই নিবে। যদি আপনারা একটা বাইক একজন যান তাহলে মোট 40 টাকা এখানে পরিশোধ করতে হবে। তাছাড়া এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে কোন যানবাহনের ভাড়া কত টাকা পরিশোধ করতে হবে, সবকিছু এখানে চার্টের মতোই লিখে দেওয়া আছে। প্রবেশ গেট দিয়ে ঢুকে কিছু দূর যাওয়ার পর দেখতে পারবেন বারদুয়ারিক নামে একটি স্থান, যা অনেক প্রাচীন, যা 1750 সালে কাজ শুরু করা হয় এবং তার শেষ হয় 1755 সালে। পুরো 5 বছরে এই কাজটি নির্মাণ করা হয়। প্রায় 270 বছর আগে এই ইমারতটি দাঁড় করানো হয়েছিল পোড়ামাটির ফলক দিয়ে, যা এখনো দাঁড়িয়ে আছে। সত্যি আশ্চর্যের বিষয়, প্রাচীন নিদর্শন হিসেবে এটা আমরা বিবেচিত করতে পারি, ইতিহাসের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ভিতরের পরিবেশটি ছিল মনোমুগ্ধকর। প্রাচীনকালের মানুষ কিভাবে সিঁড়ি ব্যবহার করে দোতলায় উঠতো তারও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে রয়েছে। আর এর উপর থেকে ভিউটা ছিল অনেক সুন্দর, আপনাদের দেখাচ্ছি। এই ইমারতের নিচ থেকে যতই না সুন্দর, তার থেকে বেশি সুন্দর উপর থেকে। এই ইমারতটি তৈরি করেন রাজা রামনাথ 1755 সালে। 270 বছর আগে এই ইমারতটি তৈরি করা হয়েছিল। পুরনো এই ইমারত দাঁড়িয়ে আছে দিনাজপুরের বুকে রামসাগরের পাশে। এই পোড়ামাটির ফলকগুলো বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যকে বিশ্লেষণ করে আমাদের নতুন প্রজন্মের সামনে। এবার যাওয়া যাক রামসাগর দিঘির পারে। দিনাজপুর থেকে 8 কিলোমিটার দূরে তাজপুর গ্রামে রামসাগর দিঘি অবস্থিত। 1 কিলোমিটার লম্বা, 360 মিটার প্রশস্ত এই দিঘি রাজা রামনাথ 30,000 শ্রমিকের দ্বারাই খনন করেন 1750 সালে, যা বাংলাদেশের বৃহত্তম দিঘি নামে পরিচিত। রাজা রামনাথের এত বড় দিঘি খনন করার মূল উদ্দেশ্যই ছিল প্রজাদের পানির সমস্যা দূর করা। রাজা রামনাথের মানবিকতায় গড়া এই দিঘি আজ বাংলার ইতিহাসে সবথেকে বড় ইতিহাস বহন করে। রামসাগর এত বড় দিঘি চারপাশে রয়েছে সবুজ অরণ্য এবং গাছপালায় ঘেরা। সেখানে আছে বাহারি রঙের আম। সবকিছু মিলে ফুটিয়ে তোলে এক অদ্ভুত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে মানুষের মন মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমাদের এই ছোট্ট দূরে হয়েছে অনেক মজার, হয়েছে অনেক এক্সপিরিয়েন্স। আমাদের যে বড় ভাই আছে দেশোগ্রাফির, তারা একটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি শোনার ট্রাই করতেছে, বেয়ার গ্রিলস টাইপের। পরিশেষে রামসাগর একটি অনেক সুন্দর জায়গা। প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করতে চাইলে রামসাগর তাদের জন্য হবে বেস্ট অপশন। তাছাড়াও রামসাগরে রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, যা আমরা ক্লিপে অ্যাড করতে পারিনি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের এক ভিডিওতে। ভিডিওতে লাইক করুন, পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।